কেউ দেবেন বেহেশতের টিকিট, কেউ বা দেবেন ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড। এমন অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম ভোটের মাঠ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর বাকি মাত্র 17 দিন। 51টি রাজনৈতিক দলের প্রায় 2000 প্রার্থী 12,77,11,000 ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন। আর বিগত অভিজ্ঞতার আলোকে সচেতন ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। এমন বাস্তবতায় আসন্ন নির্বাচন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম জনতার দরবার এসেছে শিক্ষার শহর, আমের শহর রাজশাহীতে। আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজান আহমেদ। শুরুতেই আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচিত হবার পালা। যদিও মঞ্চে উপবিষ্ট সবাইকেই আপনারা চিনেন, তারপরও আনুষ্ঠানিকতার স্বার্থে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী 2। আমার বাঁয়ে রয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, নায়েবে আমির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী রাজশাহী 1। আর তারপরেই রয়েছেন বাপাশে আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম খান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাজশাহী 4। আর জনাব মিজানুর রহমান মিনুর ডান পাশে রয়েছেন ডক্টর শেখ মোহাম্মদ রবিউল করিম, সহসভাপতি সুজন, রাজশাহী জেলা শাখা। প্রথমে জনাব মিজানুর রহমান মিনু, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই, এবার যদি আপনি নির্বাচিত হবেন তবে কি করবেন? আমরা জানি যে রাজশাহীর বেশ কিছু সমস্যা রয়েছে, অপ্রশস্ত সড়ক অবকাঠামো, গৃহস্থালী গ্যাসের তীব্র সংকট, তরুণদের একটা বড় অংশ মাদকে আক্রান্ত। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আসলে আপনি সামনের দিনে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ডিপিসি পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। আমি আমার ভাই ভদ্রকে আমি শুভেচ্ছা জানাই। আমার সঙ্গে উপস্থিত আমার অত্যন্ত প্রিয়, আমাদের এই মাটির সন্তান জামায়াতে ইসলামী নায়েবে আমির, আমার ভাই সাবেক সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান, আমার আরেক ভাই তাজুল ইসলাম ভাই আমার অত্যন্ত প্রিয়, এবং আমাদের সুজনের প্রতিনিধি বিশিষ্ট শিক্ষাবিদ সহ আজকের এই উপস্থিত আমার সর্বস্তরের ভাই ও বোনেরা, আপনাদের সবার প্রতি রইল আমার শুভেচ্ছা এবং সবাইকে আমার এখানে কষ্ট করে উপস্থিত হয়েছে সেই জন্য আবারও অভিনন্দন। আসলে নির্বাচন, জাতীয় নির্বাচন বাংলাদেশের জনগণের দীর্ঘদিন পর্যবেক্ষণ করে নাই, অংশগ্রহণ করে নাই, কিন্তু এই নির্বাচনটি অত্যন্ত বাংলাদেশের মানুষের কাছে আজকে তাদের হৃদয় ছোঁয়া আনন্দের মধ্যে দিয়ে আজকে সারা দেশে জনগণ অত্যন্ত একটা আনন্দমুখর পরিবেশে আছে। বিশেষ করে আমাদের নতুন জেনারেশনের আমার স্নেহের ছোট ভাই বোনেরা, তারা দীর্ঘ 17-18 বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাদের সামনে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকল ভাইদের কাছে আমি বিশ্বাস করি যে যারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, ভালো ব্যবহার দিয়ে এবং তাদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনা, একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান অনেক হয়েছে দীর্ঘ 17 বছর। এবং আমরা দেখেছি যে শুধু এরকম আলোচনা টেবিলে এক আলোচক আর এক আলোচককে মারতে উঠে চলে যায়, কেউ রাগ করে উঠে চলে যায়। নো, এই দেশ আমাদের সবার। নতুন জেনারেশন যারা এই দীর্ঘ প্রায় ব্যাপক সময়ের মধ্যে এই আন্দোলন করেছে, বিশেষ করে তাদের চাকুরির নিশ্চয়তার আন্দোলন থেকে জাতীয় আন্দোলন এবং সকল দলমতের সবার সঙ্গে আলোচনা করে আমাদের দলের মাননীয় বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনিও এবং আমাদের দলের সবাই, এবং এই আন্দোলন সংগ্রামে আমাদেরও অনেক ছোটরা শাহাদত বরণ করেছে, আহত হয়েছে, আমাদের জামাত ইসলামের ভাইদেরও হয়েছে এবং এনসিপি যারা আছে সবারই হয়েছে। এটি সত্য, এটি আমাদের জাতির জন্য একটা বিশাল ত্যাগ। 69-এর গণ অভ্যুত্থানে আমি দেখেছিলাম যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, এই মাটির সন্তান ডক্টর জোহা,
তিনি ছাত্রদেরকে রক্ষা করতে দিয়ে শাহাদত বরণ করেছিলেন। নিমিষের মধ্যে স্কুলের মতো গোটা দেশের একটি বিশাল গণ অভ্যুত্থান হয়ে যায় এবং আমরা একটি স্বাধীন পতাকা, স্বাধীন দেশ আমরা অর্জন করি। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান সেই চরম বিপদের দিনেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জনগণ অংশগ্রহণ করেছিল। আরো সব, আমি কাউকে ছোট করতে চাই না, যুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল। তারপর দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সেই অতীত কথা আর বলতে চাই না। এই 17 বছরের ফ্যাসিস্টকে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতে যে বহু চেষ্টা করেছি, আমাদের অনেক পায় আমরা জানি 70 লাখ গায়েবী মামলাও হয়েছিল। আমরা একটু সংক্ষেপে আপনার কাছে আরো জানতে চাই যে আসলে এই সামনের দিনে আসলে আপনার জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতি যদি একটু সংক্ষেপে জানাতেন। হ্যাঁ, নির্বাচনের সবাই আমরা অংশগ্রহণ করছি এই রাজশাহীতে একে অপরের ভাই হিসাবে, অত্যন্ত সহমর্মিতা, সহযোগিতা, ভালোবাসা, ইস্তমা মহব্বত দিয়ে আমরা অনেক সময় দেখা দেখি হয় একে অপরের সঙ্গে বুক করে, ওই আগের নির্বাচনের মতো না, চক্ষুষুর। এবং এই নির্বাচনে জনগণ যাদেরকে নির্বাচিত করবে দেশ সেবা করার জন্য, তারা, আমি মনে করি যে সবাইকে নিয়েই, সবার সঙ্গে আলোচনা করে আমরা দেশবাসীর এবং এই রাষ্ট্রীয় অঞ্চলে যে সমস্ত সমস্যাগুলো আমরা সবাই জানি তা আলোচনা করি এবং ব্যাপক ব্যবস্থা নিয়ে আমরা শেষ করব। আপনাকে ধন্যবাদ। আমি বলে কোনো জিনিস নেই, আমরা সবাই মিলে করব ইনশাল্লাহ। আর রাজশাহী সবচেয়ে প্রয়োজন নিউ জেনারেশনের জন্য ব্যাপক কর্মসংস্থান। সেই জন্য আমাদের এখানে আইটি প্রজেক্টকে পুরোপুরি হায়দ্রাবাদ এবং সুইডেনের স্টাইলে আমরা আইটি সিটি গড়ে তোলা এবং হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে যেন সংস্থানে বিদেশে চাকরিতে করা যায়। আমরা 4টি ইপিজেড, আমি যখন মেয়র এবং এমপি ছিলাম, পার্লামেন্টে অ্যাপ্রুভ হওয়া রাজশাহী উত্তর পূর্ব অঞ্চলে, সেইখানে পারিলা এবং হরিয়ানা ফার্স্ট ছিল ইপিজেড ইন্টারন্যাশনাল এবং বিদেশি বিনিয়োগকারীদের, দ্বিতীয় ছিল ইন্টারনাল ইন্টারপ্রেটার এবং বিদেশি ইন্টারপ্রেটার, থার্ড ছিল সিল্ক সিটি। সমস্ত কিছু 17 বছর। আমি আর আপনাকে সময় দিতে পারছি না, আপনার কথা স্পষ্ট। এখানে তো অনেক তরুণ আছেন, তিনি যে এই যে আপনাদের কর্মসংস্থানের জন্য যে কথাটি বললেন, আপনার তো একটা হাততালি দেওয়া উচিত। ধন্যবাদ। এবার আমার প্রশ্ন জনাব মুজিবুর রহমান আপনার কাছে। যেমনটি উনি বললেন যে আসলে সবাই মিলেই দেশ গড়বেন এবং ভোটের মাঠে আপনারা খুব মিলেমিশে আছেন, কিন্তু আমরা জানি যে আপনারা দীর্ঘদিনের রাজনৈতিক বৃত্ত, আজকে ভোটের মাঠে কিন্তু প্রবল প্রতিপক্ষ হয়ে আছেন এবং একটি অভিযোগ শোনা যায় যে জামাত ভেস্টের টিকিট বিক্রি করছে। আসলে এ বিষয়ে আপনি কি বলবেন? আর পাশাপাশি আপনার আসনের জনগণের উদ্দেশ্যেই বা আপনার কি আহ্বান থাকবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সঞ্চালক, বিবিসি এবং আমার ডান দিকে এবং বাম দিকে সম্মানিত অংশগ্রহণকারী শ্রদ্ধেয় ভাইসব, আমার সামনে সম্মানিত আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই ডিবিসিকে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। উনি যেসব কথাগুলো বলেছেন খুব সংক্ষেপে জবাব দিতে চাই। খুব মুখরোচক একটি শব্দ, বেহেশতের টিকিট অথবা জান্নাতের টিকিট। কোরআন হাদিস যদি কেউ পড়ে থাকে, তার মধ্যে যদি সামান্যতম রিয়ালাইজেশন থাকে, জান্নাতের টিকিট বলে কোনো শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা যদি কেউ বলে থাকেন, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে বলেছেন অথবা না জানার কারণে বলেছেন। এর চেয়ে বেশি আমি বলতে চাচ্ছি না। কোরআন মাজিদ স্পষ্ট বলেছে, যারা ঈমান এনেছে এবং যারা সৎ আমল করেছে, এই ঈমান এবং সৎ আমল যদি থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে, এর বাইরে কেউ জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতের মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ জানেন কাকে তিনি জান্নাত দেবেন আর কাকে দেবেন না। এই চূড়ান্ত অধিকারটি আল্লাহ তাদের কাছে সংরক্ষিত, কারো কাছে নেই। কেউ যদি বলে তাও সেটা কার্যকারী নয়, অন্যরা কেউ যদি আরো কিছু বলতে চায় সেগুলাও কোনো কার্যকারী নয়। আল্লাহ যা বলেছেন সেটি সঠিক, আর সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এরপরে উনি যে কথাগুলো বলেছেন, আসলে দীর্ঘদিন পরে গণতন্ত্রের একটা সুন্দর পরিবেশ হতে যাচ্ছে। দীর্ঘদিন
2014-তে বিনা ভোটে নির্বাচন হলো, আর 2018-তে দিনের ভোট রাত্রে চলে গেল। নিশি ভোট, যেটাকে আমরা বলি নিশি ভোট। ও, নিশি রাতের ভোট, শুধু নিশি বললে হবে না, নিশি রাতের ভোট। তো যাই হোক, এবং সর্বশেষে গণতন্ত্রের প্রতি এত মানুষ বীতশ্রদ্ধ হলো যে সবাই ভোট দেওয়ার তো চিন্তাই করলো না, কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার জন্য যে প্রার্থী, এটাই খুঁজে পাওয়া গেল না। এটা একটা ওয়ান্ডারফুল, পৃথিবী কোনোদিন এরকম দৃশ্য দেখে নাই, যেটা 2024-এ আমি আর দামি নির্বাচনে দেখেছি। বাংলাদেশের গণতন্ত্র চিরদিনের মতো কলঙ্কিত করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য ছাত্র সমাজ এবং বিরোধী দল যারা ছিল, তো আমরা যারা পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলাম, তারা সবাই একসাথে একযোগে আন্দোলন করার ফলে আল্লাহর মেহেরবানি 2000 শহীদের বিনিময়ে আমাদের সংক্ষিপ্ত করতে হবে। হ্যাঁ, আপনি আগের সংখ্যাটা পরিমাণটা ঠিক রাখলেই চলবে ইনশাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এত ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র এসেছে, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ একটা সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি না লেভেল প্লেইং ফিল্ডটা একটা ব্যত্যয় ঘটে, আমরা এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যত্যয় দেখি নাই, তারপরও দু একটা ঘটনা আমাদেরকে আতঙ্কিত করেছে যে এই নির্বাচন সেই মানের হবে কিনা, অথবা অতীতের নির্বাচনের দিকে চলে যায় কিনা। মনোনয়নপত্র বাছাইয়ের দিনে একই বিষয়, একজনকে বৈধতা দেওয়া, অন্যকে অবৈধ ঘোষণা করা, এইটা প্রাথমিক একটা আমাদের কাছে প্রশ্ন দেখা দিয়েছে যে এটা কেন হলো। পরবর্তীতে অবশ্য বিচার বিভাগ এটাকে ঠিক করে দিয়েছেন। আমরা মনে করি যে এইভাবে যদি সুবিচার কায়েম হয়, আর যেটা একদম স্পষ্ট, আমরাও আশাবাদী আসলে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকবে। আপনার কাছে পরে আরো প্রশ্ন নিয়ে আসবো। এবার কনক্লুড করি। তো আমাদের আশা, আলহামদুলিল্লাহ, জনগণ যেভাবে ভোটের ময়দানে নেমেছে এবং তারা একটা নতুন কিছু পেতে চায়, অতীতে যাদেরকে দেখা হয়েছে তাদেরকে আমরা দেখতে চাই না, নতুন কিছু দেখতে চাই। এই ফর্মুলাতে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত ভোটাররা জেগে উঠেছে। আমরা আশাবাদী সুন্দর একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরাও সেই আশা করি। এবার জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম খান, যে লেভেল প্লেইং ফিল্ডের কথাটি আসলো, আপনি রাজশাহী, আমার প্রশ্নটি শেষ হয়নি। রাজশাহী 4 আসনের আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, সেখানে অনেক হ্যাভিয়েট প্রার্থীরা রয়েছেন। তো সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আপনার বাস্তব অভিজ্ঞতা কেমন দেখছেন, আর পাশাপাশি আপনার জনগণের প্রতি আপনার কমিটমেন্ট কি জানতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। উপস্থিত আমার ডান দিকে সুজন শিবুর ডাক্তার, আপনার ডান পাশে মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ, আমার ডান পাশে আমার, আপনি বলেন, আপনার কথা বলেন, এটা আমি পরিচয় করিয়ে দিয়েছি, আপনি আপনার কথা এবং বলেন। আমার ডান পাশে মুজিবুর রহমান এমপি প্রার্থী। আমি মোহাম্মদ তাজুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শরীর জুড়ানো, মন জুড়ানো, হাত পাখা মার্কা নিয়ে বাগমারা আসনে দাঁড়িয়েছি। তো এ দেশের বিগত 54 বছরের যে ইতিহাস, আমরা যদি সেই ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাবে যে যতই সরকার এ দেশে এসেছে সবই দুর্নীতিবাজ, নিজ নিজ তোলপাতলপি তারা গুটিয়েছে, বাড়ি গাড়ি অনেক কিছু করেছে। তো আমরা ইসলামী আন্দোলন এখন পর্যন্ত আমরা পাওয়ারে যাইনি, সরকার গঠন করতে পারিনি। আমি আশা করি যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এ দেশ থেকে, তথা আমি যে অঞ্চলে দাঁড়িয়েছি সেখান থেকে যত ধরনের দুর্নীতি আছে সমস্ত দুর্নীতিকে উঠানোর জন্য, উৎখাত করার জন্য আমার জান মাল কোরবান করবো আমি ইনশাআল্লাহ। তো আমরা বর্তমানে যে পরিস্থিতি আসছে, ইলেকশনের পরিস্থিতি,
এই পরিস্থিতি আমি আশা করি যে অতীতের নির্বাচন থেকে সুন্দর একটা নির্বাচন আমরা আশা করি, যে সুন্দর নির্বাচন করে ভালো লোক এই নির্বাচনে জয় হবে, যারা দুর্নীতি করবে না, স্বজনপ্রীতি করবে না, নিজের তল্পিতল্পা গঠনের চেষ্টা করবে না, এই ধরনের লোক এই দেশে যদি আসে তাহলে এই দেশটা উত্তরোত্তর উন্নতি লাভ করবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যে আমি যেন এই সংসদে গিয়ে যত দুর্নীতির এই দেশে আছে, সুদ ঘুষ ইফটিজিং বিভিন্ন ধরনের দুর্নীতি এই দেশে আছে, এই সমস্ত দুর্নীতিকে দূর করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। ধন্যবাদ, একদম স্পষ্ট আপনার বক্তব্য। এবার আমরা যেতে চাই ডক্টর শেখ মোহাম্মদ রবিউল করিম, সহসভাপতি সুজন। আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই যে প্রচারণা চলছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু পেশি শক্তির ব্যবহারের অভিযোগ করতেছেন, অনেকেই কালো টাকার ব্যবহারের অভিযোগ করতেছেন। সুজন কি দেখছে রাজশাহী নির্বাচনে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি ডিবিসি পরিবারের সকল সদস্যকে এবং এখানে উপস্থিত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং শ্রোতা বৃন্দকে। আমাদের প্রত্যাশা ছিল 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে তার প্রধান প্রত্যাশা ছিল যে নিরপেক্ষ নির্বাচন। আর নিরপেক্ষ নির্বাচন হতে গেলে প্রথম প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড দরকার। যদি সমান ফিল্ড না হয় খেলা ভালো হয় না। আর খেলা ভালো করতে হলে কি ডিসিপ্লিন দরকার, নিয়ম কানুন সবাইকে মেনে চলতে হবে। শক্ত রেফারিও তো দরকার। তো যেটা বিগত দিন থেকে শুরু করে আমাদের মানসিকতা এমন একটা জিনিস আসছে, কালো টাকা। তো এখানে আমি প্রথমেই দাবি করব এখানে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে যে নির্বাচনে কালো টাকার ইউজ যেন বন্ধ হয়। কালো টাকার ইউজ যদি বন্ধ না হয় তাহলে পেশি শক্তি আসবে, আর কালো টাকা যদি না ছড়ানো হয় তাহলে পেশি শক্তি আসবে না। কাল না পরশু একটা দেখলাম একটা বৈঠকে চেয়ার ছুড়াছুড়ি হয়েছে, মারাত্মক। আমি দেখলাম, ভিডিও দেখতেছিলাম, যেটা কষ্টদায়ক ব্যাপার। মিনিমাম আমাদের মধ্যে টলারেন্স থাকতে হবে এক দলের প্রতি আরেক দলের, এক কর্মীর সঙ্গে আরেক কর্মীর। যদি তা না হয় তাহলে আমরা কোনোদিন এই দেশটিকে ভালোভাবে গঠন করতে পারবো না। দেশ গঠন করতে হলে শতভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার, আর গণতন্ত্র দেশে প্রয়োজন এই জন্যই সকল জনগণকে অংশগ্রহণ করানো। আমরা যদি আমাদের মধ্যে বিভেদ রাখি তাহলে আমরা কোনোদিনই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছিব না। একদম স্পষ্ট ডক্টর শেখ মোহাম্মদ রবিউল করিম, আপনাকে ধন্যবাদ। সামনে আপনার থেকে আরো শুনবো। এই মুহূর্তে আমি দর্শক সারিতে রাজশাহী বিভাগের 8টি জেলা সচেতন ভোটাররা যারা রয়েছেন তাদের মধ্য থেকে প্রশ্ন নেব। আমাদের সহায়তা করবে আমাদের রাজশাহীর ব্যুরো চিফ সৌরভ হাবিব। সৌরভ, যারা প্রশ্ন করতে আগ্রহী তাদেরকে নাম পরিচয় দিয়ে তাদের প্রশ্নটি করতে বলবেন। আমরা আলোচনায় ফিরে আসি। যেমনটি উনি বলছিলেন যে আসলে এই যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন দেশ গড়ার ক্ষেত্রে, এবং শুধুমাত্র নির্বাচন সুষ্ঠু সুন্দর করার ক্ষেত্রে তো শুধু নির্বাচন কমিশন না, রাজনৈতিক দলেরও একটা ভূমিকা রয়েছে। এই বিষয়টাতে আপনি কি মনে করেন? আরেকটি প্রশ্ন জনাব মিজানুর রহমান মিনু আপনার কাছে আমার, সেটি হচ্ছে যে রাজশাহী 1 এবং 5 আসনে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। পাশাপাশি যদি সারা দেশের হিসেব বলি সেক্ষেত্রে 79টি আসনে প্রায় 90 জন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন। তো ঘরের শত্রু বিভীষণ হওয়ার কোনো সংখ্যা রয়েছে কিনা? আপনি তো বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। আমি অত্যন্ত এই সুন্দর প্রশ্ন করার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেতা মহান স্বাধীনতা শহীদ জিয়ার এদেশের মাটির মানুষকে নিয়ে গড়ে তোলেন, এবং তার অকাল মৃত্যু দুষ্কৃতিকারীদের পর একদম ঘর থেকে আমরা সবাই মিলে বিয়ে করে নিয়ে আসি তার স্ত্রী, আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি যে বিএনপি গঠন করেন শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে যে সমস্ত দেশগুলিতে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত একটি উদার গণতান্ত্রিক শক্তিশালী মাটির মানুষের দল। আমাদের প্রথম লক্ষ্যই মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, আমাদের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, দেশকে, দেশের জনগণের যে প্রত্যাশা
সেই প্রত্যাশার সকল অংশে যেন আমরা পূরণ করতে পারি। তার প্রমাণ আমরা শহীদ জিয়ার সময় দেখেছি। দুর্ভিক্ষ থেকে একটি স্বনির্ভর জাতি তিনি গঠনের নেতৃত্ব দিয়েছিলেন, খাল খনন আর সেই সঙ্গে সঙ্গে বিদেশের শ্রমিক প্রেরণ এবং গার্মেন্টস শিল্পের উন্নয়ন। এটা আমার ব্যক্তিগত কথা না, মানুষই বলবে, দেশের জনগণ। তারপরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসলেন। আমরা যখন, আমার ভাই, আমার চেয়ে অল্প সিনিয়র মজুর ভাই, আমরা যখন স্কুল কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ বা প্রকৌশলীতে পড়তাম, তখন আমরা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 90 জনই থাকতাম পুরুষ, ছেলে, 10 জন থাকতো মেয়ে। বেগম খালেদা জিয়া রাষ্ট্র দায়িত্ব নেওয়ার পর, তারপর তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় করলেন এবং শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতির জন্য ব্যাপক তিনি পরিকল্পনা, অর্থ, বিনা পয়সায় গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়ার সুযোগ করে দিলেন। আজ আমরা কি দেখি যে মেডিকেল কলেজ, রুয়েট, ইউনিভার্সিটি সব জায়গায় মেয়েরা 100 জনের মধ্যে 60 জন, ছেলেরা এখন এক পাশে কম হয়ে গেছে। দিস ইজ দ্য সাকসেস। একটা নেশনের নেতৃত্ব দিতে হলে তার সমগ্র মানব গোষ্ঠী, ছেলে মেয়ে ভাই বোন সবাইকেই এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমরা এটার অর্জন আমাদের সবার। আমি কোনো ব্যক্তিগত কোনো ইয়েতে বিশ্বাস করি না। আগে আমরা দেখেছি আমি আর আমার, কিন্তু আমরা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি যে দল গঠন করেছিলেন নিউ জেনারেশনকে নিয়ে। দ্যাট মাই এজ ওয়াজ 33+2। আমি মেয়র হয়েছিলাম, দলের অর্গানাইজ সেক্রেটারি হয়েছিলাম, এবং আল্লাহর রহমতে আমার মতো ছিল আগে। তো সেই বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তিনি, আমরাও তাও প্রত্যাশা করি আপনার কাছে আবার আসবে। ধন্যবাদ আচ্ছা, আপনাকে। মোহাম্মদ মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, নারীর ক্ষমতায়ন নিয়ে আসলে জামাতের ভাবনাটি কি? কারণ নারী পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে তা আগামীর বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে জামাতের এ পর্যন্ত ঘোষিত আসনগুলোর মধ্যে আসলে কোনো নারী প্রার্থী নেই, যদিও বিএনপিতেও আছে মাত্র 10 জন। সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু জানতে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষের মানে সহযোগিতায় থাকবে নারী এবং তাদেরকে পরিচালনা করবে। সারা দুনিয়ায় নবী যত এসেছেন সবাই পুরুষ ছিলেন এবং একজনও নারী ছিলেন না। সেই দৃষ্টিকোণ থেকে পুরুষ যে শাসন করেছে অতীতে এবং পরবর্তীতে মহিলারাও সেটা শরিক হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে যে সকলেরই সমান অধিকার, পুরুষ মহিলা সকলেরই সমান অধিকার। দু একটা জায়গায় আল্লাহ যে অধিকারগুলা, যেমন পুরুষকে সম্পদের ব্যাপারে বলা হয়েছে, তো পুরুষ তো শুধু একটাই ভাগ পায় তার বাপ মারা গেলে, কিন্তু মহিলা তার পিতার কাছেও পায়, তার হাজব্যান্ডের কাছেও পায়, আরো অনেক জায়গায় তার পর সুযোগ আছে সন্তানদেরকে। সেই জন্য আল্লাহ তাআলার ইনসাফ সঠিক যেভাবে তিনি বলেছেন। কোরআনের যে বিধানগুলো আমরা আজকে বুঝতে না পারলেও গবেষণা করলে বোঝা যাবে প্রত্যেকটা বিধান অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ইনসাফপূর্ণ। সেজন্য আমরা বিশ্বাস করি যে ইসলাম যেভাবে ইমামতি এবং নেতৃত্ব নির্বাচন করেছে, সেই নির্বাচনটা সঠিক নির্বাচনই আছে। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ অনুযায়ী তিনি কাজ করেছেন এবং সেখানে তিনি সফলতা লাভ করেছেন। সেই জন্য পুরুষের পাশে নারী থাকবে সহযোগিতার জন্য এবং একইভাবে সহযোগিতা করে সমাজকে সঠিকভাবে পরিচালিত করবে। এটাই হলো ইসলামের চিরন্তন বিধান। আমি বর্তমানে যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী আমরা নারীর মধ্যে কাজ করেছি। আমাদের সংবিধানেও আপনারা দেখবেন যে সেখানে নারীর প্রপোর্শনটা আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেদিক থেকে আমরা বর্তমান সমাজের সাথে সম্পর্ক ঠিক রেখে ইসলামকে সামনে রেখে আমাদের প্রণিধান, আমাদের সংবিধান সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশ এবং জাতিকে অগ্রসর করার জন্য পুরুষদের মধ্যে মহিলাদের মাধ্যমে সে নেতৃত্ব আসবে। আমরা শুধু জাতীয় সংসদ না,
সকল স্তরেই আমরা কিন্তু মহিলাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানিয়েছেন বিগত উপজেলা চেয়ারম্যানে মহিলা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার বা ইত্যাদি, তাদেরকেও কিন্তু সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত করেছে। আমরা গ্র্যাজুয়ালি মনে করি এই সমাজকে পুরুষ মহিলা ভারসাম্যপূর্ণভাবে যাতে এগিয়ে যায় সেভাবেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং সেভাবে এগিয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একটা রিসেন্টলি কথা বলেছেন, মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টাতে দিয়ে এসেছেন। এটা এই কারণে যে মহিলাদেরকে আরো যেসব ডিউটি পালন করতে হয়, মাতৃত্ব, সন্তান প্রতিপালন ইত্যাদি, বা ঘরের যে অন্যান্য কাজ, তাদেরকে 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা কাজ করিয়ে তাদেরকে সেভাবে মূল্যায়ন করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নারীরা কিন্তু দেশের জন্য অনেক সাফল্য নিয়ে আসছেন। জি, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নারীরা কিন্তু পুরুষদের থেকে মূলত বলতে গেলে বেশি সাফল্য নিয়ে আসছেন। তা হইতে পারে। নারী এবং পুরুষের যে মেধা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, যার যেটা যোগ্যতা আছে তারা সেখানে উন্নতি সাধন করবেন, এটি তো স্বাভাবিক। সেজন্য আমরা নারীর দ্বার রুদ্ধ করে যে কথা বলা মোটেও ঠিক না। আমরা তাদের দ্বার ওপেন করেছি, যার যোগ্যতা যেভাবে আগাবে তাকে সেভাবে মূল্যায়ন করে পর্দা রক্ষা করে তাদের প্রত্যেকটা অধিকার আমরা বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। একদম স্পষ্ট। মোহাম্মদ মুজিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হচ্ছে একটি ছোট্ট বিরতির। সিএসআরএম জনতার দরবারে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জনতার দরবারে। আর এবার সেই জনতা কথা বলবে জনপ্রতিনিধির উদ্দেশ্যে। আমার সামনে উপস্থিত রয়েছে রাজশাহী বিভাগের 8টি জেলার সব শ্রেণী পেশার সচেতন নাগরিকরা। তারা জানতে চাইবে এবং সেই জানাটার আমার সহায়তা করবে রাজশাহী বিভাগের ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব। সৌরভ, আপনার মাধ্যমে দর্শকদের প্রশ্ন নিতে চাই। আপনারা প্রশ্ন দেওয়ার সময় শুধুমাত্র প্রশ্নটি করবেন, তবে অবশ্যই তার পূর্বে আপনার নাম এবং পরিচয়টি বলবেন। সিএসআরএম জনতার দরবার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা প্রশ্ন নিব উপস্থিত যারা আছেন তাদের কাছে। প্রথমে আমরা মহিলা চেম্বার অফ কমার্সের সভাপতি রোজিটি নাজদিনের কাছে যাব। আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্ন মিনু ভাইয়ের কাছে। আমি একজন বয়স্ক মহিলা, 70 বছর বয়স, রাজশাহীর অনেক উত্থান পতন দেখেছি। তা আমার প্রশ্ন হচ্ছে যে কর্মসংস্থানের খুব অভাব এখানে। আর এই যে ঘুমিয়ে বাচ্চাদের যেমন ঘুম পাড়ানো, মাসে পিসি গান গেয়ে যেমন বাচ্চাদের ঘুম পাড়ানো হয়, রাজশাহীকে কিন্তু দমিয়ে রাখার জন্য আমরা দেখেছি ঢাকা, খুলনা, চিটাগাং, তারা যেভাবে উন্নতি করেছে রাজশাহীকে কিন্তু সেভাবে উন্নতি করার কোনো প্রচেষ্টা আমরা কিন্তু দেখি নাই। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা প্রতিনিধি হিসাবে সেই দরবারে যান, তো রাজশাহীর জন্য তো আপনাদেরও প্রাণ খুলে আপনাদের কাজ করা উচিত যে আমরাও রাজশাহীকে ওই খুলনা চিটাগাংয়ের মতো করতে পারি কিনা। তো আমার প্রশ্নটা হচ্ছে ওইখানে যে ঘুম পাড়ানো মাসে পিসি গান না গেয়ে যে রাজশাহী পদ্মাটাকে কাজে লাগিয়ে আমরা কি গ্রেজিং করে আমরা কি এখানে বন্দর নগরী করতে পারি কিনা। যেমন সিল সিটি নাম হয়েছে, এটা শিল্পনগরী নামও হচ্ছে, সেই রকম ভাবে যেন আমরা একটা অন্ততপক্ষে পদ্মা নদীকে কাজে লাগিয়ে আমরা বন্দর নগরী অন্তমৃত্যুর আগে দেখে যেতে পারবো কিনা, এটাই মিনু ভাইয়ের কাছে প্রত্যাশা আমার। আমরা আরেকটি প্রশ্ন নেব। ধন্যবাদ আপনাকে। তরুণ প্রজন্মের একটু বলবেন আপনারা কি প্রত্যাশা করছেন। ধন্যবাদ সবাইকে। আমি আতিকুর রহমান আতিক, সভাপতি বরেন্দ্র ইউথ ফোরাম। আমার প্রশ্নটি হচ্ছে সকলের কাছেই, মানে আমরা এতক্ষণ ধরে ওনাদের কথা শুনলাম, কিন্তু দুঃখজনক ভাবেও হলেও সত্য যে ওনারা মানে প্রাণ প্রকৃতি পরিবেশের কোনো কথা কেউ বলেননি। তো এটা প্রত্যাশা ছিল এবং প্রশ্নটা এই জন্য এই সংক্রান্তই যে আমরা রাজশাহীতে দেখেছি, রাজশাহী আমাদের চরম ভাবপূর্ণ একটা অঞ্চল, এই বরেন্দ্র অঞ্চল। এখানে আমরা দেখি যখন যে এখানকার যে রাজশাহীকে এখন পুকুরের নগরী বলা হতো, এখানে 98% পুকুর ভরাট হয়ে গেছে, এখনো হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। তো আমরা যখন এটা প্রতিবাদ করি তখন এটার খোঁজ নিয়ে জানতে পারি যে এই ভরাটের সঙ্গে কোনো না কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে। এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য কিরকম? আর একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে বিএনপির মিনু ভাই বলছিলেন যে আমাদের এখানে কর্মসংস্থানের একটা বিষয়। তো রাজশাহী বাংলাদেশের যে 30টি অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমাদের রাজশাহী বরেন্দ্র অঞ্চল। তো এই বরেন্দ্র অঞ্চল কেন্দ্রিক আমাদের যে আলাদা একটা কৃষিভিত্তিক জোন তৈরি হবে এবং এখানে কৃষিভিত্তিক একটা কর্মসংস্থান তৈরি একটা সুযোগ তৈরি হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আরো একটি প্রশ্ন নিব। একটু বলছিলেন, আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন।
আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শাহিন, রাজশাহী উইমেন চেম্বারের ডিরেক্টর। কিছুক্ষণ আগে মিনু ভাই বললেন আমি বলে কোনো কথা নাই, আমরা। ঠিক আমি এটার সাথে তাল মিলিয়ে আমি একটা কথা বলতে চাই। দেশ গড়ার লক্ষ্যে নারীদের উন্নয়নের জন্য আসলে আপনাদের পরিকল্পনা কি? আমি আপনাদের সবার কাছে এই প্রশ্নটা রাখলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আর প্রশ্ন নিতে পারছি না। সৌরভাবী, আপনাকেও ধন্যবাদ। আমি বয়োজ্যেষ্ঠ যিনি প্রশ্ন করেছেন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, আমি সরাসরি সেই প্রশ্ন দিয়ে মিনু ভাই আপনার কাছে আসতে চাই। রাজশাহীকে ঘুমিয়ে রাখা হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে আমরা আমাদের নিচের অতীত কি যদি আমরা না জানি তাহলে তো আমাদের দুর্ভাগ্য। আমার ভাবি রোজিটি ভাবি যেটা বললেন খুবই ভালো, যে বাট আমরা কি জানি যে আজ থেকে 200 বছর আগে রাজশাহীর বোনেরা হাতে যে কাজগুলি করত ওর নাম ছিল মুসলিম, আর সেইটি ব্রিটিশরা নিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করে তাদের ম্যানচেস্টার ও অন্যান্য শহর গড়ে তুলেছিল। সেটি আমাদের হারিয়ে গেছে। আমাদের আমি মনে করি ইন্টারাপ্ট করি মিনু ভাই একটু, সেটা হচ্ছে রাজশাহীর রেশম শিল্প তো আমাদের জিআই পণ্য, কিন্তু তার করুণ দশা। আমি বলবো যে রাজশাহী বা রেশম বা শিল্প নগরী আমাদের প্রকল্প আছে এবং এটা আমরা অনেক এগিয়ে নিয়ে গেছিলাম এবং আশা করছি সামনের দিনে আল্লাহ যদি আমাদেরকে আমাদের ভাইরা যদি সুযোগ দেয় তাহলে রাজশাহীতে আমরা এই ধরনের আমাদের রেশম শিল্প নগরী, এটা ভারতের হায়দ্রাবাদ স্টাইলের রেশম শিল্প নগরী এটা গড়ে তোলা হবে এবং এটি রাজশাহীর বিরাট সম্পদ। ভারতে আমাদের নদীর ওই পাশে মুর্শিদাবাদ সিল্ক অল ইন্ডিয়াতে খুবই ফেমাস। আগে মুর্শিদাবাদ বলে কোনো সিল্ক ছিল না, রাজশাহী সিল্ক ছিল। তো যাই হোক, আমরা এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো এবং তবে প্রাইভেট সেক্টরে বা ইয়েতে এখন রাজশাহী সিল্ক খুব একটা পিছিয়ে নেয়। আপনারা সদর বাইরের যে পুরা সিল্ক দেখেন, এদের সারা পৃথিবীতে প্রায় 54টি শোরুম আছে। আরো এইভাবে সবাই এগিয়ে যাচ্ছে। আমি মনে করি সবাইকে নিজ উদ্যোগে এগিয়ে আছে। আমি আমার ভাবির একটা উত্তর দিই যে উনি এখন যে চেম্বারে বসেন এটা একটা টিনের ঘর ছিল, কিন্তু আমাদের প্রচেষ্টা ছিল এটা এখন 5তলা বিল্ডিং, সেখানে উনি বসেন এবং বাংলাদেশের যতগুলি চেম্বার আছে ঢাকা চিটাগাং পর রাজশাহী চেম্বার ভবন এবং তার কর্ম পরিকল্পনা আলাদা এবং সবচেয়ে উন্নত, বড় বড় মন্ত্রীরা এসে গল্প করে। আর বলি সিমিন রহমান, আপনার নাম শুনেন, এই যে সব বিভিন্ন প্রোগ্রামে যায়, বাংলাদেশের সবচেয়ে বড় লোক। তারপর কি বলে হাশেম গ্রুপ, তারপর হচ্ছে পার্টেজ গ্রুপ, তারপর হচ্ছে প্রাণ গ্রুপ। তারা কি, তারা তো 30-25 বছর আগে 30 বছর আগে তারা তো খুবই শীর্ণ অবস্থায় ছিল। আমজাদ ভাই আমার বড় ভাইয়ের বন্ধু, প্রাণ গ্রুপের মালিক, তিনি হচ্ছে রংপুরে একটা ছোট্ট ইন্ডাস্ট্রি করেছিলেন, সেখান থেকে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট। হাশেম সাহেব ঢাকার রাস্তায় তিনি মাথায় খবরের কাগজ বিক্রি করতেন, আজাদও তাই করতো। আজ বিশাল বড় বড়, এটা নিজের মেধা দক্ষতা সবাইকে। হ্যাঁ, আমাদের এই অঞ্চলকে অবহেলিত বঞ্চিত দীর্ঘ সময় ধরে করা হয়েছে, আমি তো মনে করি অপমানিত করা হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে সুযোগ হলে আমার ভাবিদের মতো আমার বোনদের মতো এরকম ঢাকা কেন্দ্রিক বা চিটাগাং খুলনা কেন্দ্রিক আমাদের অর্থনীতি তাদেরকে হেল্প করবে আর আমরা পড়েই থাকবো, এটা হবে না। আমাদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে আনার জন্য সংসদে সেই রকমই আপনাদের যোগ্য নেতাকে আপনাদেরকে উপস্থিত। ধন্যবাদ। একদম স্পষ্ট ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করবো যে গর্জে উঠবে রাজশাহী সব দিক দিয়ে। এবার জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেমনটি এক তরুণ আতিক, পাশাপাশি ইনি একজন অ্যাক্টিভিস্টও, তিনি বললেন যে প্রাণ প্রকৃতি পরিবেশ এ নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো তেমন একটি সোচ্চার হচ্ছেন না। পাশাপাশি আমরা জানি যে রাজশাহীর যে একমাত্র নদী বন্দরটি, সেটিও কিন্তু আসলে ড্রেজিং এর অভাবে সেটি কিন্তু এখন অচল হয়ে পড়ে আছে। তো এই বিষয়গুলো আসলে আপনারা সামনের দিনে কিভাবে এই বিষয়গুলোকে সম্ভাবনার খাতে পরিণত করবেন সংকট উত্তরণ করে? শুক্রিয়া। বাংলাদেশের ইতিহাসে এই দেশটিকে দীর্ঘদিন ধরে যারা বিগত সময়ে সরকারে গিয়েছিলেন, যদি সত্যি তাদের যোগ্যতা, দক্ষতা, সততা
এবং দুর্নীতিমুক্ত যদি তাদের ভূমিকা থাকতো তাহলে এত পিছে রাজশাহী থাকার কথা ছিল না। একটি দল 6 বার ক্ষমতায় গেছে, সংসদে গেছে, আর একটি দল 4 বার সংসদে গেছে, আর একটি দল 2 বার সংসদে গেছে। 4, 6, 10 আর 2 12 বার। আগামী ফেব্রুয়ারি হচ্ছে 13তম। তাই 12 বার যারা জাতীয় সংসদে গেল, যদি কোনো অবহেলা হয়ে থাকে, যদি দুর্নীতি হয়ে থাকে, এবং এটা যা কিছু আপনারা প্রশ্ন করেছেন যে ঘাটতিগুলা থাকে, এই দায়িত্ব 3টি দলকে ভাগ করে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এক সময় দুজন মন্ত্রী, মানে আমরা ছিলাম একসাথে। তো আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, সাবেক আমিরে জামাত, আর আলী হাসান মাহমুদ মুজাহিদ, আমাদের সেক্রেটারি জেনারেল রাহিমাহুল্লাহ, 2 জন মন্ত্রী ছিলেন। তারা চেষ্টা করেছিলেন কিছু প্রতিরোধ করতে, এবং তারা ভালো কিছু করতে চেয়েছিলেন, কিন্তু শুধু 2টা লোক দিয়ে তো ভালো হয় না। মেজরিটি যারা থাকে তাদেরকে সহযোগিতা নিয়েই কিন্তু ভালো করতে হয়। একটা জিনিস তো জামাত প্রমাণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ, যে ওই সময় মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রী ছাড়া, মানে সকলের দুর্নীতির একটা হিসাব বের করা হয়েছে বিভিন্ন সংস্থায়, কিন্তু জামাত ইসলামের 2 জন মন্ত্রী তাদের মানে একেবারে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিল যে কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা। আল্লাহর মেহেরবানি তারা উত্তীর্ণ হয়েছেন, 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। আমাদের প্রশ্ন ছিল আসলে রাজশাহীর চলমান সংকট। আমি চলমান সংকটের কথাই বলি, তার একটা অংশ এটা হলো। দ্বিতীয় হলো, আমাদের পরিকল্পনা আছে, আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি একসাথে কাজ করি তাহলে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট এবং ইনক্লুসিভ প্রচেষ্টা হতে পারে। তাতে যে সমস্ত দুর্বলতা, ব্যর্থতা যেগুলো তুলে ধরা হয়েছে, ইনশাল্লাহ আগামীতে আমরা এটা সমাধান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। শেষ কথা একটু যোগ করি, সেটা হলো যে আপনারা অবশ্যই জানবেন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আর যদি এইভাবে সমাজটা চালাতে যা পারি, আর আল্লাহ তাআলার বিধান যদি যুক্ত হয় যে যাদের হাতে ক্ষমতা আসবে তারা সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে, যাকাত চালু করে মানুষকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব থেকে মুক্ত করবে। আমরা বিশ্বাস করি, 1 মিনিট শেষ করছি, আমরা যদি মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে পারি, সকল প্রকার দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে, পেটে যদি খাবার থাকে, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আসে, সুদ ভিত্তিক অর্থনীতিকে বাতিল করে দিয়ে যদি এই ইসলামী অর্থনীতি চালু করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা নাজিল করবেন, এদেশে কোনো সমস্যা থাকবে না, বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আমার প্রশ্ন, ওনার বক্তব্য থেকেই আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম খান, আপনার কাছে আমার প্রশ্ন, কারণ আপনি তো ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী। ইসলামী আন্দোলন আপনাদের যিনি নেতা, তার কিন্তু অভিযোগ জামাত আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলেই জামাত থেকে সরে গিয়েছেন, কিন্তু উনি কিন্তু সেই ধারাবাহিকতা বললেন। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমাদের পীর সাহেব চরমোনাই, উনি কোরআন এবং সুন্নাহর ভিতরে যে সমস্ত আইন আছে সেই আইনগুলি এই দেশে বাস্তবায়ন করবে। কোরআন এবং সুন্নাহর আইন যদি এই দেশে বাস্তবায়িত হয়, সকল ধরনের দুর্নীতি দূর হয়ে যাবে। মেয়েরাও কোনো ইফতিজিং মেয়েদের উপরে হবে না। মেয়েরাও সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মেয়েরা নিশ্চিন্তে তারা দীর্ঘ পথ চলাফেরা করতে পারত, তাদের কোনো ইফতিজিং হতো না, কোনো কিছু হতো না। ঠিক আমাদের পীর সাহেব চরমোনাইয়ের ইচ্ছা যে আমরা যদি কোনো সময় সংসদে যাই এবং আমরা যদি পাওয়ার পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে ধীরে 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 আমরা কোরআন এবং সুন্নাহর আইনি এই দেশে বাস্তবায়ন করব। আমরা কোনো স্বজন প্রীতি করব না। যার স্বজন যারা আছে তাদের যদি যোগ্যতা থাকে, যোগ্যতা ভিত্তিতে তারা যে কোনো চাকরিতে বা যে কোনো ইয়েতে তারা নিয়োগ পাবে। আর মেয়েরা পর্দার ভিতর থেকেই তারা চলাফেরা করবে এবং তারা চাকরি বাকরি পর্দার ভিতর থেকে। একদম পরিষ্কার। ধন্যবাদ আপনাকে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সামান্য নিয়োগ হবে। ডক্টর শেখ মোহাম্মদ রবিউল করিম, আপনি শুনলেন 3 জন গুরুত্বপূর্ণ আলোচকের বক্তব্য, 3 জন
প্রার্থীর বক্তব্য, এর সাথে আপনি কিছু যোগ করবেন কিনা, কিংবা আপনারও কোনো প্রশ্ন রয়েছে কিনা? অ্যাকচুয়ালি সমাজের জন্য এটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ন্যায় বিচার। যে সমাজে ন্যায় বিচার না থাকে সেই সমাজ কোনোদিন টিকে থাকতে পারে না। তো আমরা এখানে দেখছি আমাদের দেশে ন্যায় বিচারের চরমভাবে অভাব। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা যত ওয়াদাই করি না কেন, এটা কোনোটাই কাজে আসবে না। বাস্তব প্রমাণ আপনারা দেখেন। একটু ব্যক্তিগত কথা বলে দেই, আমি ল পাশ করেছিলাম 1985 সালে। সরকারি চাকরি শেষে ভাবলাম কোর্টে প্র্যাকটিস করব। ফর্ম উঠাতে গেলাম, আর তারপরে পারিপার্শ্বিকতা দেখলাম পেশকার সাহেবের টাকা ঘুষ দিয়ে প্রত্যেকটা কেস করতে হয়। তার মানে আমাদের বিচারালয়ে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত করাপ্টেড। ন্যায় বিচার আমরা আশা করতে পারি না। আর ন্যায় বিচার যদি না থাকে কেউ নিরাপদ নয়, পুরুষও নিরাপদ নয়, নারীরাও নিরাপদ নয়। একদম স্পষ্ট, ন্যায় কাজেই বিচার। নিরাপত্তা আসতে হলে প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এবং আমি দাবি করব প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে যে ওনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা আপনার এই করবেন। প্রসঙ্গে দেখতেছি জনাব মিজানুর রহমান মিনু কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ, আমি আমার সকল আমার জাতির সামনে বলতে চাই, রাষ্ট্রবাসীর সামনে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যারা সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ এবং সবচেয়ে ভালো যারা বিচারক ছিলেন সমসাময়িককালে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সততা, তার নিষ্ঠা, তার দেশপ্রেম এবং তার সাধারণ জীবন, এটা সবাই জানে। আমরা এই যে 1/11-এর পর 6 সালের পর 1/11 এখানের পর পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দল এবং আর্মিরা মিলে তৎকালীন কিছু সংখ্যক তারা বাংলাদেশের রাজনীতিকে নিঃশেষ করে দিয়েছে। তার প্রমাণ হিসাবে বলি, সে সময় 1/11-এর সময় যারা অনেকেই যারা জেলে গেছে, কিন্তু একটি দলের একজনও কেউ জেলে যায় নাই। আর যিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাদ হচ্ছে সোবান বসুন্ধরা গ্রুপ, তার সে কার শক্তিতে এখনো টিকে আছে, ইনশাল্লাহ নির্বাচনের পর বোঝা যাবে। তারপর এস আলম, তিনি কোন দল করতেন আগে, তিনি এবং পরে কাদের সঙ্গে করেছেন। সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ভালোবাসার সরকার যদি থাকে শহীদ জিয়ার এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, কোন অনেকে বিএনপি সরকারের কেউ দুর্নীতিবাজ নয়। দুর্নীতিবাজ যারা মানুষের এখন স্বাস্থ্য চিকিৎসা নামে রক্ত চষে সাধারণ মানুষের অর্থ নিয়ে তারা একটা জায়গায় 7টা টেস্ট করে, আমরা জানি। সময় আসলে সব জনগণের সামনে ইনশাল্লাহ তুলে ধরা হবে। জনগণই সকল ক্ষমতার উৎস, তারাই বিচার করবে এবং দেশের অবশ্যই আইন আদালতকে করতে হবে। একদম স্পষ্ট। দুর্নীতিতে যারা ধরে তারা হচ্ছে দুর্নীতিবাদদেরকে ধরবে এবং বিচার করবে। মিজানুর রহমান মিনু, ধন্যবাদ আপনাকে। একদম স্পষ্ট। আপনার কাছে আসতে চাই যে এই যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, যেখানে আইনের শাসনের গুরুত্বের কথাটি আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য, সুবিচার করার জন্য এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য। আল্লাহর এই আদেশ। আর 2024 সালে 5ই আগস্টে যে জুলাই বিপ্লবের কথা হাইকোর্টের রায়, সেখানে বলা হয়েছে এই জুলাই বিপ্লবের দাবি ছিল 2টা। একটা হলো উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, এবং আরেকটা বলেছিল যে জুলুম অত্যাচার, জালেম পালিয়ে গেলেও কিন্তু এখন জুলুম অবশিষ্ট রয়েছে। এই জুলুমের হাত থেকে বাঁচতে গেলে আর একটা যুদ্ধ দরকার আছে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমি সুজনকে, প্রতিনিধিকে ধন্যবাদ জানাই, তিনি কোরআনের সেই কথাটা স্মরণ করিয়েছেন জুলাই বিপ্লবের আমাদের সেই যোদ্ধারা 2000 যারা রক্ত দিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন। যারা অসংখ্য আহত এখনো আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে এই আবু সাইদ মুগ্ধ, এই যে যুদ্ধের কথা বলা হয়েছে, এই যুদ্ধ শুরু হতে যাচ্ছে। যতদিন পর্যন্ত সুবিচার কায়েম না হবে এই যুদ্ধ চলতেই থাকবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে। আমি বিশ্বাস আমি আর এক মিনিটে শেষ করি। আমাদের মিনু ভাই বলেছেন যে দুটা কথা একটা না বললেই নয়। যদি আল্লাহর ভয় আর আখেরাতের জবাব দিয়ে কারোর মধ্যে না থাকে, সে যত বড় মানুষই হোক, সে অন্যায় মানে জড়িত হতে বাধ্য। সেজন্য আল্লাহর আইনকে মেনে আল্লাহকে ভয় করে আখেরাতে জবাবদিহির অনুমতি নিয়ে দেশ পরিচালনা করলে সেখানেই কেবলমাত্র সুবিচার এবং আইনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। উপস্থিত দর্শক, সময় সীমাবদ্ধতার কারণে আমরা আর অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে পারছি না। আমরা আজকে বিদায় নিচ্ছি। জানিয়ে রাখতে চাই যে প্রতিটি বিভাগেই সিএসআরএম জনতার দরবার যাবে এবং সেই ধারাবাহিকতায় 26শে জানুয়ারি চট্টগ্রামে সিএসআরএম জনতার দরবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রামবাসী, আপনারা আপনাদের প্রশ্ন প্রস্তুত করুন। আজকে আপনাদের আমন্ত্রিত অতিথি, উপস্থিত দর্শক, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে শেষ করছি। শুভেচ্ছা ও শুভরাত্রি।